দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব তা জানাচ্ছি শুরুতেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে ইমিগ্রেশনের কড়াকড়ি, মিলিয়ন ডলারের জরিমানার খড়গে বিপদে অগণিত বাংলাদেশি। এই বিষয়টি আজকে আলোচনা করব যে যারা এই ধরনের বিপদের মুখোমুখি হয়েছেন, 2 মিলিয়ন 1.5 মিলিয়ন ডলারের জরিমানা হচ্ছে, যারা ওভারস্টেক হচ্ছেন তাদের করণীয় কী, কীভাবে তারা বাঁচতে পারেন এই বিপদ থেকে, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে জুন মাসে 43,000-এর বেশি ইমিগ্রেন্টকে গ্রেফতার করেছে আইস এবং এয়ারপোর্টে আইসের নজরদারি বেড়েছে, গ্রেফতারির ঘটনাও বাড়ছে এবং ঘনিষ্ঠ যারা যান আপনারা ঘনিষ্ঠদের বিদায় সিএফ করা অথবা রিসিভ করার জন্য, এক্ষেত্রে আপনাদের সতর্কতা প্রয়োজন। কারণ আমাদের বাংলাদেশি 2-1 ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন এয়ারপোর্টে। তারা গিয়েছিলেন তাদের ঘনিষ্ঠদের বিদায় দেওয়ার জন্য, ওই সময় এখানে অ্যারেস্ট হয়েছেন। এবং আরেকজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন আপনার ফ্লোরিডা মায়ামি এয়ারপোর্টে গত 2 সপ্তাহ আগে। তিনি একজন আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন এবং বিয়ে করে তিনি ফ্লোরিডা বেড়াতে গিয়েছিলেন। যখন ফিরতেছিলেন, টেক্সাসে যাবেন, ওই সময় এয়ারপোর্ট থেকে আইস তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, একজন মহিলা বাংলাদেশি। সো এক্ষেত্রে আমার মনে হয় যে সতর্কতা প্রয়োজন আছে আপনাদের। ড্রাম বাজতে শুরু করেছে 2028 সালের প্রেসিডেন্সিয়াল প্রাইমারির নির্বাচনের স্থান এবং সময়, অর্থাৎ স্কেজুয়াল নিয়ে বাম মধ্যপন্থী ডেমোক্র্যাটদের মধ্যে প্রকাশ্য বিরোধ। এই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা আলোচনা করব। আরেকটা বিষয় আলোচনা করব যে প্রেসিডেন্ট ট্রাম্প অল অফ এ সাডেন কেন ইরানের যে আক্রমণ স্থগিত করেছেন, এই বিষয়টিও আজকে জানার চেষ্টা করব। আমাদের অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর গুলাম মাতবর এবং অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আর সাথে থাকবেন আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। গতকালকেও আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে এই অনুষ্ঠানে আপনারা আজকে প্রায় 6 বছর হয়ে গেল। 6 বছর থেকে আপনারা এই অনুষ্ঠানের সাথে আছেন এবং এই অনুষ্ঠান আমার কাছে মনে হচ্ছে যে নাজমুল হাসান এবং আমরা এই অনুষ্ঠানটি যেভাবে আপনারা যে আমাদের সাথে আছেন আজকে মোর দেন 6 ইয়ার্স, এটা আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের যে এই সাথে থাকা এবং আপনাদের যে ভালোবাসা, এই জন্যই অনুষ্ঠানকে আমরা ধরে রেখেছি। না হলে আমার মনে হয় যে কোনো টেলিভিশনই এক নাগাড়ে প্রতিদিন একটি প্রোগ্রাম 6 বছর আপনার ধরে রাখার নজির খুবই কম আছে। এটা আপনাদের অনুপ্রেরণা, আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সমালোচনা সবই আমাদের অনুপ্রেরণা যোগায় এবং আমরা আশা করি ভবিষ্যতেও, আজকে এবং ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন, পরামর্শ দেবেন। আর অনুষ্ঠানে যারা ফেসবুকে দেখেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখেন, আপনাদের তেমন কোনো জাস্ট টু বি পার্টিসিপেন্ট, আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে আরও অনেকে জানতে পারে। কারণ এইটা আমাদের কোনো কমার্শিয়াল শো না, এটা হচ্ছে একটা জাস্ট আপনি বলতে পারেন যে কমিউনিটি সার্ভিস। এই কমিউনিটি সার্ভিসে আপনারা কুড বি পার্ট অফ ইট। সো আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে অনেকেই বেনিফিটেড হবেন। এটা আমাদের কোনো কিন্তু ব্যবসা না এটা শেয়ার করা, অনেকে এটা ব্যবসা করে, বাট দিস ইজ নট আওয়ার বিজনেস। আমাদের কথা হচ্ছে যে আমরা যে কষ্ট করে সারাদিনে আপনাদের যে মেসেজ দেই, এই মেসেজটি যেন সবাই জানতে পারে, সবার উপকারে আসবে, এই জন্যই এই পরামর্শ আপনাদের। থ্যাংক ইউ এবং এই অনুরোধ আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং ফ্যানের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে রবিবার, জুলাই মাসের 26 তারিখ। একটু স্বস্তির খবর দিয়ে আজকে শুরু করি। গত কয়েকদিন ধরেই বেশ কয়েকজন দর্শক আমাকে ফোন করেছেন, রাস্তাঘাটে দেখা হলে জানতে চান যে আবার কি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হবে, আবার কি আমাদের দেশে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে, আবার কি পেট্রোল পাম্পে তেলের দাম বেড়ে যাবে, আবার কি জিনিসপত্রের দাম আকাশচুম্বী হবে। তাহলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তিটি স্বাক্ষর হয়েছিল মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং আপনারা টেলিভিশনে বারবার বলেছেন শান্তি ফিরে আসছে, আবার কি আমরা সেই অশান্তির দিকে ফিরে যাব? আপনারা জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত একজন আনপ্রেডিক্টেবল, আমি এর বাংলা শব্দ খুঁজে পেলাম না, অনেকক্ষণ চেষ্টা করেছি, আনপ্রেডিক্টেবল পারসন। এবং তিনি আজ আবার বলেছেন যে ইরানের উপর তার যে হামলার পরিকল্পনা এবং তার যে লাগাতার আক্রমণ চালিয়ে রাখার ব্যাপারে, সেই ব্যাপার থেকে যুক্তরাষ্ট্র সরে আসছে। সেটাই একটু স্বস্তির খবর সাময়িকভাবে হলো আমি মনে করি। তার কারণ যে বিষয়টা
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সবচেয়ে বেশি উদ্বেগের মধ্যে রাখে, সেটি হচ্ছে যে দেশে যাওয়া আসার ব্যাপারটা মধ্যে এটা ধাক্কা আসুক, বাধা সৃষ্টি হোক, এটা তারা কেউ চায় না। অনেকে দেশে গিয়ে আটকা পড়তে পারেন সেই আশঙ্কায় থাকেন। এবং আমি একাধিক ট্রাভেল এজেন্টের মাধ্যমে জানতে পেরেছি যে যখন এই গত ২ সপ্তাহ আগে যখন আবার যুদ্ধ ভাব শুরু হয়, যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়, তখন অনেকেই তাদের ফ্লাইট ক্যানসেল করেছেন, যেতে চাচ্ছিলেন না। এতে অনেক ধরনের অসুবিধা হচ্ছিল। অনেকে জরিমানাও পর্যন্ত দিচ্ছিলেন টিকেট বাতিল করার কারণে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেই অবস্থাটি কিছুদিনের জন্য হলেও বন্ধ থাকছে। যাই হোক, সেটি স্বস্তির খবর এজন্যই বলেছি আমি। তবে আজ রবিবার টানা ২য় দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরান তাদের হামলা স্থগিত রেখেছে। পারস্পরিক হামলা যুক্তরাষ্ট্র রেখেছে, ইরানও রেখেছে। তবে ইরান তো আর যুক্তরাষ্ট্রের উপর হামলা করতে পারে না। ইরান হামলা করে যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো, বিশেষ করে কুয়েত, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, বাহরাইন এইসব দেশগুলোর মধ্যে রয়েছে, সেখানে তারা আক্রমণ করে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটা যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের বেশ কিছু সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের সূত্র উদ্ধৃত করে এই সমস্ত খবর দিচ্ছে। এর মধ্যে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনার টেবিলে উভয় পক্ষকে ফিরে আনার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। আবার শুরু হয়েছে নতুন করে। আমি গতকালই আপনাদের জানিয়েছিলাম যে পাকিস্তান লাগাতার চেষ্টা করছে আবার ইরান এবং যুক্তরাষ্ট্রকে মুখোমুখি করার জন্য আলোচনার টেবিলে, এবং এই ব্যাপারে পাকিস্তানের পেছনে রয়েছে কিছুটা দূরে হলেও এই মুহূর্তে কাতার। তবে যে চুক্তিটি সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে অনেকটাই ব্যস্ততার উপক্রম হয়েছিল, সেটি আবার সচল করার চেষ্টা করছে পাকিস্তান, যেটা গতকাল বলেছিলাম। তবে আমি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর ইরানের হামলার জেরে সৃষ্ট প্রায় ২ সপ্তাহব্যাপী উত্তেজনার সময় ইরানের উপকূলীয় এলাকা ও অবকাঠামোতে আঘাত হানার পর যুক্তরাষ্ট্র কেন হামলা স্থগিত করলো তা এখনো স্পষ্ট নয় অনেকের কাছে। তবে এই বিষয়ে নানান জল্পনা-কল্পনা বিভিন্ন মিডিয়ায় অব্যাহত রয়েছে। এই বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করেনি এখনো পর্যন্ত। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার জন্য কিছুটা সময় ও সুযোগ দিচ্ছেন। ফক্স নিউজকে এমনটাই বলেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তিনি আরো বলেছেন, মাইক ওয়াল্টজ অর্থাৎ, যে গত কয়েক সপ্তাহ এবং বিশেষ করে গত কয়েকদিন ধরেই ওমান ও ইরান সহ আমাদের আরো বেশ কয়েকজন মধ্যস্থতাকারী সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে কারিগরি পর্যায় পর্যন্ত সব স্তরে আলোচনার প্রক্রিয়া সক্রিয় রয়েছেন। এটি বলছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যিনি জাতিসংঘে দায়িত্ব পালন করেন। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল আজকে জানিয়েছে যে বিষয়টি সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, ওয়াল স্ট্রিট জার্নাল বলছে কিন্তু এই কথাটি, যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করা এবং গোলা বারুদের মজুদ কমে যাওয়ার প্রভাব নিয়ে আলোচনার প্রেক্ষিতেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তীব্রতা বাড়ানোর বিষয়টি আপাতত স্থগিত রেখেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪শে জুলাই শুক্রবারই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে ধারাবাহিক ও ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েছিল। যে অভিযানটি হয়তো ২ সপ্তাহ পর্যন্ত চলতে পারত, তার তবে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ দিতে এবং বড় ধরনের হামলার ফলে প্যাট্রিয়ট ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের, অর্থাৎ ক্ষেপণাস্ত্রী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যেটাকে বলা হয় ইন্টারসেপ্টর, ক্রমশ হারে ক্রমশ হারে মজুদ কমে যাওয়ার উপর কি প্রভাব পড়তে পারে সেটি নিয়েও কল্পনা শুরু হয়েছে। তবে তার জন্য সেই বিষয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে আক্রমণটি আপাতত স্থগিত রাখছেন, এমনটাই ধারণা দেওয়ার চেষ্টা করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে কর্মকর্তারা উল্লেখ করেছেন যে পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেকোনো সময় হামলার নির্দেশ দিতেও পারেন। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরো জানিয়েছেন, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ভ্যান কেইন হোয়াইট হাউসকে আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মজুদ কমে যাওয়ার বিষয়টি ইতিমধ্যেই অবহিত করেছেন। বিষয়টি জেনারেল কেইনের জন্য উদ্বেগের কারণ, কারণ তিনি মনে করেন যে মজুদ কম থাকলেও তা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর পথে বাধা হবে না ঠিকই,
তবে এতে ঝুঁকি কিন্তু বেড়ে যাবে, এমনটাই তিনি জানিয়েছেন হোয়াইট হাউসকে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এর সাথে সহযোগিতার চুক্তি বাতিল করতে নিউ ইয়র্ক স্টেটের 12টি পুলিশ সংস্থাকে সতর্ক করেছে নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। র্যানসেলার কাউন্টি এক্সিকিউটিভ স্টিভেন ম্যাকফলিন নিউ ইয়র্ক স্টেটের নতুন আইনটিকে বেআইনি বলে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন যে কাউন্টি এটি মেনে চলবে না। এই প্রথম একটি কাউন্টি সরাসরি জানিয়ে দিল, আরেকটি কাউন্টিও আমরা শুনতে পাচ্ছি, নাসাউ কাউন্টি এবং সাপেক কাউন্টি লং আইল্যান্ডের। তবে র্যানসেলার কাউন্টি সরাসরি আজকে জানিয়ে দিয়েছে যে তারা আইসকে সহযোগিতার ব্যাপারে নিউ ইয়র্ক স্টেট যে আইনটি পাশ হয়েছে এবং আগামী আগস্টে সেটি কার্যকর হতে যাচ্ছে সেটি তারা মেনে চলবে না। অর্থাৎ তারা আইসকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে র্যানসেলার কাউন্টি পুলিশ। র্যানসেলার কাউন্টির কর্মকর্তারা আরো জানিয়েছেন তারা স্টেটের একটি নতুন আইন অমান্য করবেন এবং এই আইনটিতে স্থানীয় স্টেট ও ফেডারেল সংস্থাগুলোর মধ্যে ইমিগ্রেশন আইন প্রয়োগের সমন্বয় সংক্রান্ত এবং কংগ্রেসের অনুমোদন প্রাপ্ত চুক্তিগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। স্টেটের আইনে কংগ্রেস এবং ফেডারেল সরকারের আইনের উপর আইন মেনে চলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সেখানেই র্যানসেলার কাউন্টি বলছে তারা সেটি মানবে না। আইনটি অমান্য করার এই ঘোষণাটি এমন সময় এলো যখন স্টেটের অ্যাটর্নি জেনারেল কার্যালয় গত সপ্তাহে রাজ্যের 12টি স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে, যার মধ্যে র্যানসেলার কাউন্টি ও শেরিফের কার্যালয় অন্তর্ভুক্ত, তাদেরকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে 14 আগস্টের মধ্যে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ইউএস ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্টের সাথে করা লিখিত চুক্তিগুলো বাতিলের জন্য তারা কি কি পদক্ষেপ নিচ্ছে অথবা নিয়েছে। নিউ ইয়র্ক স্টেটের নতুন এই আইনের অধীনে নিষেধাজ্ঞাটি আগামী 25শে আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। যদিও নতুন এই আইন নিয়ে এই বিরোধ এমন এক সময় দেখা দিচ্ছে যখন আলবানির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের স্টেটের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের মধ্যে একটি আইনি লড়াই চলছে আলবানি কোর্টে। বিচার বিভাগের যুক্তি হলো, ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যুক্তি হলো, স্থানীয় স্টেট সংস্থাগুলোকে দেওয়ানি অভিবাসন আইন প্রয়োগের কাজে অংশ নেওয়া থেকে বিরত রাখার লক্ষ্যে প্রণীত স্টেটের নতুন আইনগুলো অসাংবিধানিক। অর্থাৎ ফেডারেল সরকারের আইনি কার্যক্রম প্রয়োগ করার ক্ষেত্রে স্টেট যে নিষেধাজ্ঞা জারি করে আইন পাশ করেছে সেটি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী অসাংবিধানিক। তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই যুক্তি অস্বীকারও করেছে। গত 30 বছর ধরে এই আনুষ্ঠানিক চুক্তিগুলির মাধ্যমে ইউএস ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট স্থানীয় কর্মকর্তাদের ইমিগ্রেশন আইন প্রয়োগের কিছু দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেয়েছে এবং এর বিনিময়ে ফেডারেল তহবিলও প্রদান করেছে। ন্যাশনাল কাউন্টির শেরিফ কাইল গারগোল্ড এবং কাউন্টি এক্সিকিউটিভ স্টিভেন ম্যাকফার্লিন বলেছেন যে তারা আইসের সাথে সহযোগিতা কোনোভাবেই বন্ধ করবেন না। এবার আসি, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আজ রবিবার তার বিরুদ্ধে ওঠা সেই সমালোচনার জবাব দিয়েছেন যেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছেন নিউ ইয়র্ক সিটিতে। গত সপ্তাহে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড এলাকার একজন ইহুদি ও একজন এশীয় ব্যক্তির উপর ছুরিকাঘাতের ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই এলাকায় ইহুদি বিদ্বেষ ও ঘৃণার বিরুদ্ধে ইহুদি নিউ ইয়র্কবাসীরা যখন বিক্ষোভ করছিলেন ঠিক তখনই এই প্রতিক্রিয়া জানান মেয়র। নিউ ইয়র্ক সিটির অনেক ইহুদি ধর্মাবলম্বীদের মতে মেয়র মামদানি আগুনে ঘি ঢালছেন। মেয়র মামদানি এবং এই সপ্তাহের শুরুর দিকে তার প্রকাশিত একটি ভিডিওর বিরুদ্ধে বিক্ষোভকারীরা সমবেত হয়েছিলেন। ওই ভিডিওতে মেয়র স্বীকার করেছিলেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার কোনো এখতিয়ার তার নেই। এর পরিবর্তে তিনি ফেডারেল সরকারের প্রতি নেতানিয়াহুকে গ্রেফতার করার আহ্বান জানিয়েছিলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য জানিয়েছেন যে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না কিংবা তার যুক্তরাষ্ট্র সফরে, বিশেষ করে নিউ ইয়র্কে জাতিসংঘের সফরে কোনো প্রকার বাধাও দেওয়া হবে না। মেয়র প্রচারিত সেই ভিডিওতে মেয়র মামদানি অবশ্য বলেছেন নিউ ইয়র্ক সিটিতে বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো স্থান নেই, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। নিউ ইয়র্ক সিটির বিতর্কিত নতুন আইন যেটি পাশ হয়েছে ট্যাক্স সংক্রান্ত, সেটি হচ্ছে পিয়াত আতের করা বা দ্বিতীয় বাসস্থানের উপর কর ব্যবস্থা বাস্তবায়নের পথে
পদক্ষেপ নিচ্ছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। সিটির কর্তৃপক্ষ জানিয়েছে যে যেসব বাড়ির মালিকের উপর এই কর প্রযোজ্য হতে পারে তাদের বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে। $5 মিলিয়ন বেশি মূল্যের ১, ২ ও ৩ পরিবার বিশিষ্ট বাড়ির ক্ষেত্রে এই কর ধার্য করা হবে। এছাড়া নিউ ইয়র্ক সিটির অর্থ বিভাগ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স একটি বিশেষ ওয়েবসাইটও চালু করেছে, যেখানে কাদের এই কর দিতে হবে এবং কিভাবে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে সেসব বিষয়ে তথ্য পাওয়া যাবে। আবারও বলি, যে সমস্ত সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল বাড়ির মূল্য $5 মিলিয়ন কিংবা তার চেয়ে বেশি এবং যেটিতে বাড়ির মূল মালিক নিয়মিত বসবাস করেন না, সেগুলি এই করের আওতায় আসবে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সিনেটর চাক শুমার ম্যানহাটনে পেন স্টেশনের নাম পরিবর্তনকারী যেকোনো বিল আটকে দেওয়ার পরিকল্পনা করছেন বলে আজ একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি নিউ ইয়র্কের পেন স্টেশনটি পুনর্নির্মাণের ক্ষেত্রে যেসব অগ্রাধিকারের কথা উল্লেখ করেছেন, তার কয়েকদিনের মধ্যেই সিনেটর শুমারের এই অবস্থান সামনে এলো। সেক্রেটারি ডাফের সেই অগ্রাধিকারের তালিকায় একটি নির্দেশ ছিল যে পশ্চিম গোলার্ধের সবচেয়ে ব্যস্ত ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, যেটাকে আমরা বলে থাকি, সবচেয়ে ব্যস্ত এই ট্রানজিট হাব নিউ ইয়র্ক সিটির পেন স্টেশন বা পরিবহন কেন্দ্রটির নাম প্রেসিডেন্ট ট্রাম্পের নামে পরিবর্তন করার জন্য অ্যামট্রাককে নির্দেশ দেওয়া একটি বক্তব্য ছিল তার। এই ট্রান্সপোর্টেশন কেন্দ্রটিতে $8 বিলিয়ন একটি দীর্ঘ প্রতিকৃত সংস্থার প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যক্ষ সহযোগিতায়। আমট্রাকের তত্ত্বাবধানে ২০২৭ সালে এই কাজ শুরু হবে বলে আশাও করা যাচ্ছে। তবে গত সপ্তাহে সিনেটের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প প্রশাসনের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি কংগ্রেসের কাছে বেশ কিছু ট্রান্সপোর্টেশন উদ্যোগের জন্য অর্থায়নের অনুমোদন চেয়েছিলেন এবং এর মধ্যে রয়েছে পুরনো হয়ে যাওয়া এই পেন স্টেশনটির নকশা ও পুনর্নির্মাণের জন্য অতিরিক্ত $1 বিলিয়ন অনুদান। তবে চিঠিতে তিনি একটি বাড়তি কথাও যুক্ত করেছেন যদিও, যার মাধ্যমে নিউ ইয়র্ক পেন স্টেশনের নাম পরিবর্তনের জন্য অ্যামট্রাককে নির্দেশ দেওয়ার কথাও বলা রয়েছে, চিঠিতে উল্লেখ করা হয়েছে। ট্রান্সপোর্টেশন বিভাগ অবশ্য নতুন নাম কি হবে তা স্পষ্ট করেননি চিঠিতে। তবে গত সামারেই সেক্রেটারি ডাফি এমন একটি বিষয়ের ইঙ্গিত দিয়েছিলেন যা এখন আর গোপন কোনো বিষয় নয়। সেক্রেটারি অফ ডাফ সেক্রেটারি ডাফ তখন বলেছিলেন, এটা কি ট্রাম্প স্টেশন হতে যাচ্ছে? আমার মনে হয় নামটা বেশ ভালোই শোনাবে। সিনেটের সংখ্যালঘু দলের নেতা ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেছেন পেন স্টেশনের পুনর্নির্মাণ প্রয়োজন, কিন্তু এর নাম পরিবর্তন বা রিব্র্যান্ডিং করার কোনো দরকার নেই। সেনাটর শুমার আরো বলেন, পরিবহন সংক্রান্ত কোনো বিল যা বা এমন কোনো বিল যা প্যারিসের নাম পরিবর্তন করে ট্রাম্পের নামে রাখতে চায় তা যুক্তরাষ্ট্রের সিনেটে কোনোভাবেই পাশ হবে না, আমি তা আটকে দেব। এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, মিস্টার ট্রাম্প, এটা কখনোই হতে যাচ্ছে না, ওটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, অথবা নিউ ইয়র্কের ভাষায় বলতে গেলে ফরগেট অ্যাবাউট ইট। কিন্তু এখানে আপনাদের অনেকে মনে থাকতে পারে আমি এই অনুষ্ঠানেই বলেছিলাম বেশ কয়েক মাস আগে, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সে সময় বলেছিলেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প এই পেন স্টেশন পুনর্নির্মাণের বিলটি অর্থাৎ পুনর্নির্মাণের যা খরচ হবে সেটা যদি প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল সরকার থেকে অর্থায়ন করেন, তাহলে তার কোনো আপত্তি নেই পেন স্টেশনের নাম ট্রাম্প স্টেশন করতে। কিন্তু সিনেটর শুমার আজকে তাতে আপত্তি জানালেন। আপাতত এখানে শেষ করি আজকে। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। আরেকটি ব্যাপার তাহের, যে কথাটি আপনি উল্লেখ করেছেন ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে আইস কর্মকর্তারা, বিশেষ করে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে দর্শকদের, দিন কয়েক আগে আমিও আপনাদের বলেছিলাম, আবু তাহেরও আপনাদের সতর্ক করেছিল, আমাদের এই ইমিগ্রেশন আইনজীবীরা যারা এখানে আসেন তারাও সতর্ক করেছিলেন যে চলাফেরার ক্ষেত্রে তাদের কাগজপত্রে সামান্যতম সমস্যা থাকতে পারে। তারা প্রাথমিকভাবে ইমিগ্রেশন অ্যাটর্নিদের সাথে পরামর্শ করবেন। দ্বিতীয়ত তারা চলাফেরার ব্যাপারে কিছুটা সতর্কতা অবলম্বন করবেন। আমি লক্ষ্য করেছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এখন আইস কর্মকর্তারা কাচের গাড়ির জানালার ভেতরে গাড়িতে বসে থাকেন এবং আমি এমনও লক্ষ্য করেছি তাদের অবস্থান বেশি থাকে রাত ১০টা, ৯টা, ৯:৩০ পরে বিভিন্ন উচ্চ দামের রেস্টুরেন্ট গুলির সামনে তারা থাকেন। জ্যাকসনেটেও আমি একাধিক গাড়ি দেখেছি দিন কয়েক আগে তারা গাড়িতে বসা ছিলেন। অতএব চলাফেরার ব্যাপারে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এটা কোনো ধরনের বিপদের কথার জন্য বলছি না, এটা সামান্যতম সতর্কতা অবলম্বন করার জন্য বলছি। আপনারা সবাই ভালো থাকবেন।
কথা হবে আবার। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। মীর মিজান, অ্যাটর্নি মীর মিজান, আমাদের প্রিয় অ্যাটর্নি মীর মিজান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন করে বলি নাজমুল হাসানকে। নাজমুল হাসান, আপনি জানেন যে ইরানে যে আক্রমণ বন্ধ হয়েছে, আজকে সকালে আমি অনেকগুলো মর্নিং টক শো দেখছিলাম। ক্রিস ক্রিস্টি, আপনি জানেন, নিউ জার্সির সাবেক গভর্নর, একসময় ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তিনি আজকে মারাত্মক অ্যাটাক করেছিলেন ট্রাম্পকে। তিনি বলছেন যে উনি আজ যুদ্ধ করবে কীভাবে, তার তো যুদ্ধ করার মধ্যে যে অস্ত্রের কোনো নেই, পাইল নাই, অস্ত্রের পাইল সব শেষ হয়ে গেছে। সামনে নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টির মানে ভিতরের মধ্যে এটা নিয়ে অনেক অসন্তোষ আছে। তার না আছে ঘরের অবস্থাও ঠিক নাই, বাইরের অবস্থা কোনোটাই ঠিক নাই। সো হাউ ই ক্যান অ্যাটাক উইথ আপনার মানে যে অ্যাটাক করার জন্য তার যে মানসিক এবং শারীরিক, মানসিক এবং রাজনৈতিক যে পাওয়ার, এই পাওয়ার বলছে যে পাওয়ার নেই। এটা ডানাভাঙ্গা আপনার পাখির মতো তিনি নড়ছেন। এবং এর মধ্যে আবার মঙ্গলবার তিনি, আপনি জানেন, নেতানিয়াহুকে ডেকেছেন হোয়াইট হাউসে। সো হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট? না, আমার আজকে আর একটা কথা বলে রাখি, আজ থেকে ফ্রম টুডে আর 100 দিন পরে কিন্তু মিড টার্ম ইলেকশন। হ্যাঁ, এবং এবং প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেছিলেন যে ইরান আক্রমণের মাধ্যমে, তবে একটা জিনিস আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে ইন্টেলিজেন্স গ্যাদারিং সিস্টেম, বিভিন্ন দেশের তথ্য সংগ্রহ করার যে সিস্টেম, সেটাতে ফল্ট আছে। সেই কারণ ফলটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ইরানকে তারা অনেকটা শক্তিহীন, এটা ইসরায়েলের কথাই হোক কিংবা অন্য কারো কথাই হোক, শক্তিহীন মনে করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তো এমনও পরামর্শ হয়তো দেওয়া হয়েছিল যে ইরানকে 2-3 সপ্তাহ ইরান চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য ইরানের নেই। কিন্তু ইরান যে শক্তি অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে দূরপাল্লার যুদ্ধে, আমি দূরপাল্লার বলি কারণ এই দুই দেশের মধ্যে সম্মুখ সমর হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ল্যান্ড বর্ডার নেই। এই দূরপাল্লার যুদ্ধে ইরান যে ভূমিকাটি রেখেছে এখন পর্যন্ত, এবং আজকে ক্রিস ক্রিস্টি নয়, এই কথাটি ওয়াল স্ট্রিট জার্নালই আজকে ফাঁস করেছে তথাটি যে যুক্তরাষ্ট্রের মজুদ কমে এসেছে, বিশেষ করে এন্টি ব্যালিস্টিক এবং ইন্টারসেপ্টর, এই দুটো অস্ত্র কিন্তু যুক্তরাষ্ট্রের এই দূরপাল্লার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইন্টারসেপ্টর। ইন্টারসেপ্টর হচ্ছে যে ইরান যখন তার মিসাইল নিক্ষেপ করে, সেগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য যুক্তরাষ্ট্রের যে পাল্টা ইন্টারসেপ্টর রয়েছে, সেখানে ঘাটতি দেখা দিচ্ছে। এখন এই ঘাটতির তথ্য জানা মুশকিল, কেন এই ঘাটতি দেখা দিচ্ছে, হিসাবে ভুল না অন্য কোনো দেশকে সরবরাহ করা হয়েছে, এগুলো সেই ব্যাপারগুলো এখনো আসেনি যদিও। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল যেটা বলার চেষ্টা করেছে সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা সময় নিচ্ছেন এবং তিনি ডিপ্লোমেসিকে সামনে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, এটা ঠিক। কিন্তু ইরান এমন একটা অবস্থানে চলে গেছে যে ইরানের শর্ত না মানলে ইরান এখন যুদ্ধ চলুক না চলুক এই বিষয়ে তারা এখন খুব একটা কেয়ার করে না। এটি যুক্তরাষ্ট্রের পলিসি মেকারদের জন্য খুব উদ্বেগজনক একটা অবস্থার সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট না পারেন যুদ্ধ চালিয়ে যেতে, না পারেন যুদ্ধ বন্ধ করতে। এবং মিড টার্ম ইলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের জন্য, কারণ কোন একটি হাউস, হয় কংগ্রেস নয় সিনেট, যদি ডেমোক্রেটদের হাতে চলে যায় তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে বাকি 2 বছর লেম ডাক প্রেসিডেন্ট হওয়া ছাড়া আর কোনো সুযোগ তার কাছে সুযোগ থাকবে না আর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মীর মিজান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি। সো আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি, আপনি যে এই কষ্ট করে এই জনগণের স্বার্থে আমাদের রাতে জয়েন করেন। এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা ছাড়া তো আর কিছু বলার তেমন আমি তেমন মানে ভাষায় এত অভিজ্ঞ লোকও না যে আপনাকে খুব বর্ণাঢ্য ভাষা দিয়ে, বর্ণিল ভাষা দিয়ে আপনাকে অভিনন্দন জানাবো। বাট ইটস ওকে, আমার যা ছিল ভাষা আমি বলে দিছি এইটুকু। সো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি কমিউনিটির অনেক লোক চিঠি পাচ্ছে মিলিয়নস অফ ডলার ফাইন ওভারস্টে করার জন্য। এই গত পরশু দিন একজন পাইছে $1.8 মিলিয়ন ফাইন তার কাছে আসছে, এবং উনি এটা পাওয়ার পরে উদ্ভ্রান্তের মতো আপনার কান্নাকাটি করছে। তারপরে আপনার রাত্রে ঘুমাতে পারে নাই, কী করবে, এই টাকা কোত্থেকে দেবে সে বুঝতেই পারে নাই যে এটা থেকে বের হবে কীভাবে। এইরকম অবস্থার মধ্যে অনেকেই এই ধরনের ফিয়ার নিয়ে আছে। সো আপনি তো এই বিষয়ে এক্সপার্ট, ক্যান ইউ জাস্ট আপনি একটু ব্যাখ্যা করবেন এই বিষয়টি এবং এটার থেকে বাঁচার কোনো পথ আছে কিনা? ধন্যবাদ। আমার শুভেচ্ছা নেবেন। প্যানেলে অন্য যারা আছেন তারা আমার
সশ্রদ্ধ শুভেচ্ছা গ্রহণ করুন। দর্শকদের জন্য তো ভালোবাসা রইল, কিন্তু এবং আমরা সবাই জানি আপনি অনুষ্ঠানের সঞ্চালক, আপনার নেতৃত্বে আমরা অনুষ্ঠানটা করছি। কিন্তু আমাকে যদি 10 সেকেন্ডের সময় দেওয়া হয়, তার মধ্যে একটা কথা বলবো, আপনি এগুলো বন্ধ করেন। হ্যাঁ, এই কৃতজ্ঞতা আপনি খুব ভালো করে জানেন। এর কারণে বহু লোক, বহু প্রফেশনাল আমাদের মতো, হ্যাঁ, আজকের এই অবস্থায় এসেছি, জনগণের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি এবং সরাসরি আমরা বিভিন্নভাবে উপকৃত হয়েছি। জনগণও উপকৃত হয়েছে, আমরা উপকৃত হয়েছি। সুতরাং কৃতজ্ঞতা মানে আপনার বদান্যতাও থাকতেই পারে, সেটা আপনাকে মহান করছে, কিন্তু এই লজ্জা না দিলে আমার মনে হয় ভালো হয়। কৃতজ্ঞতা এখানে প্রশ্নই আসে না, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, এখানে যারা অন্যরা আছেন, হ্যাঁ, তারা মানে যখন সফলতার অনেকটা পর্যায়ে এগিয়ে গেছেন, তখন আমরা মাত্র মানে এখানে মানে কি যেন বলে মানে সফল হওয়ার জন্য হাঁটি হাঁটি পা করে এগুচ্ছিলাম। সুতরাং ওনাদের সামনে আরো লজ্জা লাগে যে আমরা যখন মানে আমাকে যখন এই কৃতজ্ঞতা শব্দটা বলেন। যাক, আচ্ছা, এখন কথা হচ্ছে যে হ্যাঁ, যে জিনিসটা আছে, এই ধরনের চিঠিপত্র মানুষে পাচ্ছে এবং আমি এই জাতীয় ব্যাপারে কি জানি বলে রিপ্রেজেন্ট করছি এবং বেশ কয়েকটা ব্যাপারেই বিভিন্ন, এবং এটা শুধুমাত্র যে বাঙালিরা পাচ্ছেন তা না, অন্যরা পাচ্ছেন এবং সেটা আমি শকড, কিন্তু আমি অবাক হচ্ছি না এই কারণে এই আইন আজকের আইন না, এটা সবসময় ছিল, কিন্তু কথাটা হচ্ছে এগুলো এখন প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ, যে আপনার যদি ডিপোর্টেশন অর্ডারটা ফাইনাল হয়ে যায়, তারপর থেকে আপনার একটা তো আছে, আপনাকে চলে যেতে হবে, আপনার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে, যে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালকে বলা থাকে যে আপনাকে যদি পাওয়া যায় যেন মানে অ্যারেস্ট করার জন্য। এটা তো আমরা মানে অনেকেই জানি, মানে সবাই না জানলো যে পুলিশ ছাড়াও অন্যেরা অ্যারেস্ট করতে পারে। এই জাতীয় একটা ব্যাপার আছে এবং সেটার কর্মপদ্ধতি নিয়ে কথা বলার আছে, কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের ব্যাপার আছে, ডিটেইন করতে পারে ইত্যাদি, কোনো ক্রাইম করলে বা কেউ কিছু করলে। তো এখন কথাটা হচ্ছে যে এগুলা ওই পার ডে একটা হিসাবও হয়, যে সিভিল পেনাল্টিটা। তো ওইভাবে করতে করতে আজকে পর্যন্ত যে কদিন ওনারা এখানে রয়ে গেলেন, প্রতিদিনের হিসাবে এখানে করা যায়, কি জানি বলে, তারা ফাইন করতে পারে এবং তারা করছে। করার পরে ন্যাচারালি আপনি যেটা বললেন, এটাতে একটা তো হচ্ছেই যে মানুষের একটা কষ্টের সম্মুখীন হচ্ছেন, অবাক হচ্ছেন, হয়তো মানে ফ্যামিলির অন্য কেউ জানতেনই না যে এই ধরনের একটা সিচুয়েশন নিয়ে উনি এতদিন এখানে মানে বিভিন্ন কারণে থাকছেন। তো গেল, এবং ওনারা হয়তো এর মধ্যে ওনাদের বাড়ি করেছেন, সম্পত্তি করেছেন এবং ওনাদের অনেক কিছু আছে যে এখান থেকে এটা ধরা যায়। হ্যাঁ, তো মানে শুধু ফাইন না, ফাইনটা করলেও মানে অনেকের হয়তো কিছুই নাই, তাদের হয়তো জাজমেন্ট করে কোনো লাভ হবে না, কিন্তু অনেকের আছে, তাদের নামে অনেক সয় সম্পত্তি আছে, তাদের পরিবারের সয় সম্পত্তি আছে, যার ফলে তারা ইচ্ছা করলে এখান থেকে কালেক্টটা করতে পারবে, জাজমেন্ট হলেই হলো না কার যা। তো এইটা প্রথমে ওরা একটা চিঠি দিচ্ছে, তারপরে ওইটার উপরে একটা উত্তর দেওয়ার পরে আবার একটা ফাইনাল ডিসিশন দিচ্ছে, সেখান থেকে আপিল হচ্ছে, হ্যাঁ, সেখান থেকে কালেকশনে চলে যাচ্ছে। তো তখন মানে এটা একদিনের ব্যাপার না, এটা বেশ কয়েকদিনের, কিন্তু আমি সংক্ষেপ করলাম আর কি। হ্যাঁ, তো এটা গেল একটা কাজ করা যায় যে প্রথমে আসলেই আপনার হাতে সময়টা খুব কম থাকে, আপনারা যার কাছেই যান, হ্যাঁ, মানে যেভাবেই করেন, নিজে করেন, যার কাছেই যান, আপনারা খুব দ্রুত মুভ করবেন এই ব্যাপারে, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, ডিউ ডিলিজেন্স একটা বড় ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে, এটা জাস্ট আসলেন আর আপনি একটা পত্র লিখলেন, সেটা এরকম ব্যাপার না। হ্যাঁ, যে এটার জন্য মানে ঘাটাঘাটি করা উচিত, কারণ আপনার এটা একটা বিশাল ব্যাপার। এবং আপনি নাম্বারটা বলেছেন কিনা, আমি যেমন 1.8 মিলিয়নের একটা কাজ করছি এই মুহূর্তে, আরো অন্যদের যেগুলো এক মুহূর্তে আসছে, ফিগার আসছে। তো আপনি তো বোধহয় আজকে আমাকে বললেন যে আরো বড় একটা ফিগার গেল। তো এখন এটাকে মানে সিরিয়াসলি নেওয়া উচিত। নেওয়ার পরে যখন আপনি আপিল করবেন, তখন আরো ন্যাচারালি সিরিয়াসলি নেবেন আশা করি, করে তারপরে এরপরেও মানে এখানেই শেষ কথা নয়,
এরপরে আর্টিকেল 3 কোড যেগুলো আছে ফেডারেল কোড, মানে আর্টিকেল 3 কোড স্টেট কোডগুলো মানে ইন্ডিপেন্ডেন্ট যে জুডিশিয়ারিতে, ওখানে আপনি চলে যেতে পারেন। এবং সেখানে গিয়ে আমি এখন আছি কয়েকটা কেসে, এবং সেগুলোতে আপনি ওখানে গিয়ে এটাকে মোটামুটি দ্য বেস্ট যত পসিবল যে বিচার পাওয়া যাওয়ার কথা এটা আপনি পাবেন। এবং প্রথম কথা হচ্ছে যে অ্যাটর্নিদের মধ্যে সবাই না হলেও আমি শিওর যে অনেকেই আছেন যারা ফেডারেল কোর্টেও তারা করতে পারেন, কি জানি বলে মানে তাদের লাইসেন্স আছে। আমার 2000 সাল থেকে লাইসেন্স আছে। তারপরে মানে ফেডারেল কোর্টে এই যে যেখানে এগুলো হচ্ছে, যেমন ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্ট, সাউদার্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন ইসে আছে। তো এখানে আবার একটা মজার ব্যাপার আছে, আমার প্রতিটা আপিলস কোর্টে সে বহু আগের থেকেই, এই 2000 সালের শুরু থেকে আমার প্রত্যেকটা আপিলস কোর্টে, আমার ফেডারেল আপিলস কোর্টে লাইসেন্স আছে, কিন্তু সব জায়গায় আমার ওই নাই একটা। তো তার মানে এই নয় তার নিচে যে ডিস্ট্রিক্ট কোর্ট সেখানেও লাইসেন্স থাকতে হবে বা থাকতে পারা যাবে, এটার বিভিন্ন রিজন আছে। তো এই ব্যাপারে করার মতো যে বিভিন্ন ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টগুলো, সেগুলোতে আমি প্র্যাকটিস করি এবং আরো বিভিন্ন লাইনে করি, সেটা পরের কথা। তো আপনারা যেখানেই যান কিন্তু খুব সিরিয়াসলি এটা নিবেন, কারণ এই যে এটা হলো, রায়টা তো হলোই, তারপর আবার কালেকশনে চলে যাচ্ছে। হ্যাঁ, তো ফেডারেল ইসে গেলে আপনার এটার সাথে, এটা তো একটা তো আছে ওইখানে, তো আপনি ফাইল করলেনই, এটার সাথে আরো কিছু ব্যাপার আছে। যেমন আমি যেটা করি, টিআরও একটা আছে, টেম্পোরারি রেস্ট্রেনিং অর্ডার। হ্যাঁ, তো সেটা নিয়ে খুব একটা দৌড়াদৌড়ি পড়ে। তারা খুব রিকোয়েস্ট করে তুমি ওই টিআরওটা উঠায় নাও, তুমি প্রিলিমিনারি ইনজাংশনে যাও, তাহলে করে আমাদের একটু তুমিও একটু সময় পাও, আমরা একটু সময় পাই। নাহলে যা মানে কোর্ট খুব মানে ওদের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ার মতো একটা অবস্থা হয়। আমাকে ফাইল করার পরের দিনের মধ্যে সার্ভ মানে সমনটা আমি যে জারি করাই, ওইটা করার পরে মানে একদিন সময় থাকে, তারপরে এক সপ্তাহ সময় দেয় তাদের, মানে একটা মোটামুটি আপনার ফেডারেল কোর্ট এই ব্যাপারে খুবই সহযোগিতা করে। এই সেন্সে বলবো সহযোগিতাটা মানে ওই গভর্নমেন্টের উপরে বিরাট একটা বার্ডেন পড়ে, এবং তারা মানে অনেকেই জানে যে, এবং এই আইনটার মধ্যে এমন কিছু গলদ আছে, গলদ বলবো মানে তাদের ব্যাপারে আমাদের পক্ষে এমন কিছু আছে, সেগুলো দিয়ে মোটামুটি তাদেরকে একটা বেজালে ফেলানো যায়। তো সেই জিনিসটা আমরা করে একটা কাজ চালিয়ে যাচ্ছি। এটা একদমই কাইন্ড অফ বলা চলে যে নতুন এনফোর্সমেন্ট একটা সিচুয়েশন, এবং যারাই এগুলো করবেন তারা খুব দ্রুত মুভ করলে তাদের অ্যাটর্নিদের একটু সুবিধা হয়, কারণ আপনারা তো টাকা পয়সা সেই দিবেনই, হ্যাঁ, যেখানেই যান। কিন্তু কথা হচ্ছে একটু দ্রুত করলে তারা একটু কাজটা বেটার করতে পারে। তাদের এর মধ্যে ডিলিংস এর ব্যাপার আছে ইউএস অ্যাটর্নিদের সাথে, তো ওগুলাতে তারা মানে একটু বেটার কাজ করতে পারে। সেই জিনিসটা আপনারা যদি মাথায় রাখেন তাহলে ভালো হবে। আর এই চিঠিগুলোকে ওই যে আসলো আর ফেলে দিলেন, এটা আপনি মানে আপনার চয়েস, আপনি কি করবেন। কিন্তু যদি আপনার কিছু হারানোর ভয় থাকে, হ্যাঁ, আপনার এখানে ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, সবকিছু মিলে আপনি নিজেই বুঝবেন, ওই যে নিজের বুঝ পাগলও বুঝে, হ্যাঁ, যে এটা কি করতে হবে। সুতরাং সঞ্চালক মহোদয় যে কথাটা বললেন যে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে, সেটা উনি ভালো বুঝবেন, কারণ আমরা যদি এটা নিয়ে বেশি কথা বলি, এটা সাথে কিছু টাকা পয়সার সম্পর্ক আছে, সুতরাং এটা আমাদেরকে খুব একটা ভালো দেখাবে না যে আমরা বোধহয় বিজনেস পারপাসে এটা বলছি। কিন্তু হ্যাঁ, আপনি এতদিন ধরে এই যে বললেন যে আমেরিকান ড্রিম ইত্যাদি এগুলা করে একটা পর্যায়ে এসছেন, অনলি টু লুজ দিস। এবং এরও আগে মানে আমি চাই না যে ফ্যামিলিতে একটা মানে আজে বাজে সিচুয়েশন হোক। আপনার যদি ডিপোর্টেশন অর্ডার থাকেই, আপনি এই ব্যাপারে কাইন্ডলি আপনারা কিছু একটা করেন। আপনারা কোন উকিলের কাছে যাবেন, কোন কার কাছে যাবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু কোথাও না কোথাও যান, যে এটা করেন। না হলে আপনার কেসটা যদি একটা মোশন টু রিওপেন করে আপনি যদি ওপেন করাতে পারেন, তাহলে আর আপনার ওই ডিপোর্টেশন অর্ডারটা থাকলো না। তখন আর ওই যে এই যে মানে অ্যাক্রুড হলো এত মিলিয়ন ডলার, এগুলো থাকলো না। সুতরাং আপনি আপনার স্বার্থে, তারপরে আপনি পরিবারের সাথে করবে কিন্তু সেটা আপনার ব্যাপার আর কি। এগুলোর মধ্যে আমরা বেশি কথা বললে এটা সুন্দর হয়তো দেখাবে না, কিন্তু করে কিছু একটা করেন, করলে। এবং তাহলে কি করবেন, তাহলে প্রথম কথা হচ্ছে যে এগুলা
নিজে নিজে কিছু করতে যাবেন কিনা সেটা আপনি ভালো বুঝবেন, কারণ এখানকে খুনের মামলার আসামিও নিজেকে নিজে রিপ্রেজেন্ট করতে পারে। সুতরাং আপনি এটা কি করবেন, কিভাবে এগোবেন, সেটা প্রথমে আপনার ব্যাপার করে এটাকে সাথে সাথে এটার প্রপারলি আবার ওই যে নিচের দিকে আপনি কিভাবে কেসটা করেছেন ওইটা যদি ঠিক মতো না করেন, পরে আপিলে গিয়ে কিন্তু খুব যে কিছু একটা লাভ হবে তা না। আপনি হয়তো ভাবলেন যে আমি এগুলো নিজে নিজে করি, হ্যাঁ, একটা চিঠি দিয়ে দিতে হবে, পরে গিয়ে উকিল মুক্তার দেবো, সে সব ঠিক করায় ফেলবে। ওই যে সেই ফিরোজ শাহের গানের মতো আছে, গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমারে বাঁচাইব না, উকিল মুক্তার যতই ধরো বেল পাইবা না। তো এই ধরনের অনেক ধরনের গান, কবিতা, অনেক কিছুই তো আছে, আপনারা জানেন। তো ওই উকিলের কাছে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহা ভাবিবার কোনো কারণ নাই। কিন্তু কথা হচ্ছে আপনার সিদ্ধান্তটা নিতে হবে, আপনি কিভাবে কত দ্রুত উইথ ডিউ ডিলিজেন্স, হ্যাঁ, এগুলো একটু এগোবেন, একটু কাইন্ডলি। আর যখন কারো কাছে যাবেন একটু কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন। আজকে তো আসছে খালি কথা বলতে, এই যে 300 টাকা দিয়ে একটা কনসালটেশন ফি করবেন, 200 টাকা দিয়ে কনসালটেশন ফি দিয়ে একটা কথা বলতে যান, এটা কাজের জন্য যাচ্ছেন। কথা বলা মানে কি চায়ের দাওয়াতের জন্য তো যাচ্ছেন না। একটু কাগজপত্রগুলো একটা সুটকেসে করে নিয়ে যাবেন, আপনার এগুলো দিয়ে দিতে হবে না, কারো কাছে দিয়ে দিতে হবে না, কিন্তু এগুলো নিয়ে একটু বসে পর্যালোচনা করতে হবে। নাহলে জাস্ট গল্প করতে চলে গেলেন যে এটা বাসায় আছে। এগুলো কি মানে আমরা যদি এটার একটু কাইন্ডলি এটা যদি আপনি একটু কনসিডার করেন তাহলে আপনারও উপকার হয়। হ্যাঁ, মানে আপনার উপকার হয় কিনা সেটা আপনি বুঝবেন, কিন্তু উকিলের উপকার হয়। কারণ নাইলে ইহাও হইতে পারে, উহাও হইতে পারে, এগুলোর কথার কোনো দাম আছে? যে এইটাও হইতে পারে, ওইটা হইতে পারে, আপনি এখান থেকে কি রেজাল্টটা পাইলেন? তো কাইন্ডলি কাগজপত্র সব নিয়ে আপনি একটা দৌড় দিবেন যেখানেই যাওয়ার, কোনো দেরি টেরি করবেন না। আর তারপরে ওখানে গিয়ে ম্যানহাটনে গাড়ি খুঁজবেন, গাড়ি পার্কিং খুঁজবেন, এগুলো কি? আপনারা একটা ট্রেনে উঠলে হুটুস করে চলে যাওয়া যায়, কোনো ট্রাফিক নাই, কিছু নাই, পার্কিং প্রবলেম নাই, একটু এগুলো ব্যবহার করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো আপনার কাছে বলতে চাই যে যারা ইতিমধ্যে যে মিলিয়ন ডলারের ফাইন পেয়েছে, রাইট, তাদের করণীয় কি? এটা কি মাফ করানোর কোনো পথ আছে? ডেফিনেটলি পথ আছে, সেই জন্যই তো মানে আমি বললাম যে আপনারা কিছু একটা করেন। হ্যাঁ, আপনার ন্যাচারালি কোনো উকিল যদি ওই যে সকল গ্যারান্টি দেয় 83%, 92%, এগুলো একটা বোগাস কথাবার্তা। আপনার এটার সাথে 50%-এর কোনো পার্থক্য নাই। পয়েন্ট ইভেন 99.99% যদি বলে, আপনি নিচে অফিস থেকে বেরিয়েই তাকে একটা গালি দেওয়ার কথা, যে এই লোককে আমাকে মানে বোকা মনে করে কিনা। কিন্তু কথা হচ্ছে লিগ্যাল প্লসিবিলিটি আছে কিনা, আপনার ওই চিঠিটা দেখে বুঝতে হবে, ওটাকে মানে কি জানি বলে, ওটাকে ইভ্যালুয়েট করতে হবে, ওটাকে রিভিউ করতে হবে, ওটাকে অ্যানালাইজ করতে হবে, করে আপনার কি সিচুয়েশনসে ওইভাবে করে ওইটার ভিত্তিতে আপনাকে তারপরে একটা স্ট্যাটিউট আছে, তারপর কেস লজ আছে, এগুলা দিয়ে কিছু কাজ করতে হবে। মানে জাস্ট চিঠিপত্র লিখিলেন, যেটাকে আমি লাভ লেটার বলি, এগুলার কোনো মূল্য নাই, তাইলে কিছুই হবে না। কিন্তু আপনাকে তাকে শেরের উপরে শোয়াশোর দিতে হবে, সোজা কথা। আপনি এখানে ভিক্ষা চাইতে যেতেছেন না, আপনি এখানে ফাইট করতে যেতেছেন। ওই যে বলে না, আমার নাম অমুক, আমি চায়া লই না, আমি কায়রা লই, এরকম ভাবে আপনার মনোভাব নিয়ে নামতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরেকটা বিষয় জানতে চাই যে ওকে, সো এখন এই ফ্যামিলি ভিসা যে বিষয়টির অবস্থা কি? এটা কি একটু আগাচ্ছে না এটাও স্টপ হয়ে আছে আপনার? এই যে প্রশ্নটা করলেন, আপনি জানেন আমি আপনাকে শ্রদ্ধা করি, ওইসব কথা গেলাম না। এটা কি প্রশ্ন করলেন? এই আগাইলে বা না পিছাইলে মানে এটার মানেটা কি? আপনি এখানে কি করতে পারেন সেটা নিয়ে কথা বললেন। মানে আপনি বলতে যার আগানোর কথা, আপনি কি রেডি কিনা সেটা বলেন। মানে ধরেন আগাচ্ছে না, সেটা গেল, এটা দেখতেই পাচ্ছেন, ওইখানে visa-bulletin.gov এ গেলেন। কিন্তু আমার কথা হচ্ছে, যদি কারো উপকার করতে চান আমাকে সাথে নিয়ে, আমি আপনার সহকারী, যদি করতে চান, লেটস টক সামথিং এলস। আপনার ভিসা আপনার কি জানি বলে ইউএসসিএস এর কাছে যে পিটিশনার, উনি পিটিশন করে অ্যাপ্রুভ হয়েছে, ডাজন্ট ম্যাটার। আপনার প্রেফারেন্স ক্যাটাগরি যদি হয়, এটা বেশ কিছুদিন যখন কারেন্ট হবে হলো, তারপরে আপনি পয়সা করে দিলেন 325 টাকা, 120 টাকা, কবে জানি এটা আবার 3000 টাকা হয়ে যায়, কে জানে, গেল। তো এটা দিবেন, তারপরে কাজ শুরু হলো, অ্যাপ্লিকেশন করা, ট্যাক্স রিটার্ন ইত্যাদি দিয়ে আপনি DQ হলো, DQ ডকুমেন্টারি কোয়ালিফাইড হলো, তারপরে শুরু হলো অপেক্ষার পালা, ইন্টারভিউতে যাবেন। এই যে এতদিন আছেন,
তারপরে যখন ইন্টারভিউতে যাবেন, দেয়ার ইজ এভরি চান্স আপনার হবে না। ওইটা নিয়ে কথা বলেন, কিভাবে করলে এটা হবে। আপনার যখন হওয়ার তো এটা হবেই, কিন্তু এই মুহূর্তে যখন আপনি অপেক্ষা করছেন, তখন আপনি কি করতেছেন? ওকে, উনি সো কিভাবে হবে? হোয়াট ইজ দ্য এটাই বলতেছি। উনি প্রিপারেশনটা বসে কেমন আছেন, দরকার? হ্যাঁ, উনি অপেক্ষা করছেন আমেরিকা যাবে, এদিকে উনি সব চাকরি বাকরি ব্যবসা ট্যাবসা বাদ দিয়া মানে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, উনার নাকি আমেরিকা চলে যাচ্ছেন, এক পা দিয়ে বসে আছেন। এইখানে উনার যে চাকরি বাকরি আছে বা পড়াশোনা আছে, এগুলো সব বাদ। এই যে করতেছে একটা বড় অংশ, ওদেরকে ধরেন। এই যে এত কষ্ট করে একটা লোক এইখান থেকে অ্যাপ্লাই করলো, যদি অ্যাপ্লাই না করে, বললো যে আমার ভাই অ্যাপ্লাই করলো না, বোন অ্যাপ্লাই করলো না, ইত্যাদি। আচ্ছা, আবার যখন করলো, আসলো, আইসেই তো বলবে যে আমরা দেশেই ভালো ছিলাম, ওই আমাদেরকে কই আইনা টেনে এখানে পুরো ম্যাসাকার করতে গেল। কিন্তু যখন আপনি আসবেন, আপনি একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার তো অ্যাপ্রুভাল হয়েছে, যিনি পিটিশনার তার যা যা করার সেটা করছে, ডিকি হয়েছে, মানে এইখান থেকে যা যা করার উনি সব করছেন। এখন কথা হচ্ছে আপনার যোগ্যতা আছে কিনা। আপনি এটাকে একটা চাকরির ইন্টারভিউ হিসেবে নেবেন। জাস্ট বিকজ আপনার একটা বার্থ সার্টিফিকেট প্রপার আছে আর ম্যারেজ সার্টিফিকেট আছে, ডাজন্ট মিন ইউ শুড কাম, ইউ শুড নট কাম সাম পিপল। কিভাবে? এখানে একটা বড় জিনিস হচ্ছে, বড় জিনিস হচ্ছে, আমি আমার কথাবার্তা যত জোরের নিচেই হোক, আমি সালাম দিয়ে কথা বলতেছি। আপনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, মানে প্যানেলের লোকরা না, আমি বলতেছি যারা শুনছেন, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, যে আপনার ভালোর সাথে বলতেছি, একটু শোনেন ঠিক মতো। সেটা কি, আপনি কি যোগ্য কিনা, আপনার ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, এটা বড় জিনিস। আপনি এখানে এসে আপনাকে কি ভাবার চিন্তা করার রিজন আছে কিনা, এখানে এসে আপনি রাষ্ট্রের উপরে, আপনি কি জানি বলে ওই সরকারের উপরে, জনগণের উপরে আপনি বার্ডেন হবেন কিনা। দুনিয়ার মানুষের তো করতেছে, ভুলে যান, আগে তো হয়েছে, ভুলে যান। কি ব্যাপার, আপনি এখানে এসে আপনি যেখানে চাকরি বাকরি করে ব্যবসা ট্যাবসা করে ইনকাম করে ট্যাক্স দিয়ে সুন্দরভাবে থাকবেন, এইটা ভাবার আমেরিকার গভর্নমেন্টের রিজন আছে কিনা, সেইটার উত্তর আপনি কি দিবেন সেটা নিয়ে এখন ভাবেন। আপনার কবে ইন্টারভিউ হবে এগুলো বাদ দেন, যা হবার তো হবেই, কিন্তু কথাটা হচ্ছে আপনি কি সেজন্য প্রস্তুত কিনা। আসেন আমরা সেটা নিয়ে ভাবি, প্লিজ প্লিজ। এবং সেটা কিভাবে, আপনি যখন যাবেন, আপনার যেন বলা যায় যে আপনি গত 10 বছর 15 বছর ধরে একটা সুস্থির চাকরি করতেছেন। আপনি মুদির দোকান করেন, ডাজন্ট ম্যাটার। আপনি বড় পাইপলাইন ইন্ডাস্ট্রি করতেছেন, গ্যাস ফিল করতেছেন, ডাজন্ট ম্যাটার। আপনি কিছু একটা করেন, একটা চাকরি করেন। উনি নাকি চাকরি খুঁজতেছে, আর ওনার ভাই অ্যাপ্লাই করছে কি বোন অ্যাপ্লাই করছে, উনি নাকি চলে যাচ্ছেন, এই হচ্ছে ওনার মানে যোগ্যতা, মানে এই নাকি করতেছে। তো এগুলা বন্ধ করেন, এগুলা বন্ধ করে কাইন্ডলি একটা মানুষও যদি আমার এই প্রোগ্রামটা যদি দেখতো, আমি খুব কৃতার্থ হইতাম, কারণ তাইলে ওনার হয়তো একটা উপকার হইতো। সেটা হচ্ছে আপনারা যেগুলা করতেছেন না, যে চাকরি নাকি পাওয়া যায় না, এটা কোনো কথা হইতে পারে না। 2 ব্লক হাঁটেন, চাকরি পাবেন। কথা হলো আপনার মতো ওই যে অমুক বড় অফিসার হইতে হবে, ঘুষ খাইতে পারবেন, ওগুলার জন্য না। যে কোনো চাকরি হোক, আপনি চাকরি শুরু করেন, তারপরে বেটার চাকরি পাবেন, বেটার চাকরি পাবেন। ব্যবসা করেন, মুরগির ফার্ম দেন, কিছু একটা করেন। ওই মুরগি ফার্ম করলে গন্ধ লাগে, এগুলো ভুলে যান। এগুলো দিয়ে প্রচুর একটা ভালো সুন্দর জীবনযাপন, কর্মসংস্থান ইত্যাদি ব্যবস্থা করা যায়। এগুলো যদি করেন, হ্যাঁ, কারণ ওই যে বললাম, যিনি পিটিশনার উনি তো দেখাচ্ছেনই যে ওনার ইনকাম আছে, ওনার মানে সফল মানে সক্ষমতা আছে, কিন্তু আপনারও কি আছে, আপনার পড়াশোনা কি, লাইসেন্স কি, এগুলো এখন ফর্মে জানাইতে হয়, অ্যাপ্লিকেশনে দিতে হয়। আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার যদি দেখা যায় যে আপনার কিছুই নাই, তাহলে এইখানে এসে আপনি বসে বসে খাবেন, তাইলে আপনাকে নিবে কেন? নিবে না। এবং মনে রাখবেন, এই যে ইমিগ্রেশনের কোনো বেনিফিট ইজ নট অ্যান এন্টাইটেলমেন্ট, ইটস নট অ্যান এন্টাইটেলমেন্ট, ইটস ডিসক্রিশনারি। আপনাকে যদি না চায়, আপনি কিচ্ছু করার নাই। আর একটা মনে রাখবেন, বর্ডার এবং বর্ডারের বাইরে ইউ ডু নট হ্যাভ এ পার্সোনাল রাইট টু এ লয়ার, মিনিং ইউ ডু নট হ্যাভ এ কমপ্লিট ডিউ প্রসেস রাইট। যেমন এখানে কোনো অ্যাপিলের সিস্টেমই নাই, আপনাকে যদি ওই যে কনসুলার প্রসেসে না করে। সো কল একটা আছে অ্যাডভাইজারি ওপিনিয়ন, ওইটাকেই আপিল মনে করে যত কিছু করা যায় আর কি। ইভেন আপিল কথাটা বলা যায় না। আপনি যদি এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস না হয় গ্রিন কার্ডের, এখানে বসে যেটা করে আমেরিকার ভিতরে, ওইখানে কোনো আপিল নাই, মোশন টু রিকনসিডার আছে, মানে কিছুটা কম, আপিল ওইভাবে পার্সের রাইট নাই। তো এই যে এগুলার জন্য আমি উইথ অল ডিউ রেসপেক্ট আমি অনুরোধ করছি
মাননীয় সঞ্চালক মহোদয়কে যে আপনি কাইন্ডলি এই বিষয়টার উপরে যদি আমরা কাজ করতে পারি, একটা মানুষও যদি সোজা হয়ে যায়, এবং কারণ বহু মানুষ আছে তারা নাকি চাকরির চেষ্টা করিতেছে আর এখানে আসার জন্য অপেক্ষা করতেছে, এই জি। যদি বন্ধ না করা যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কেন বলতেছি, আপনি ধরেন শেষ পর্যন্ত আসলেন, আমি সেদিনও কোরবানির দিন একজনের সাথে পরিচয়, তারপরে তার মেয়েটা কি সুন্দর বাচ্চা, একটা মেয়ে পাশ করে চাকরি করছে ভালো, ফাইন্যান্স টাইন্যান্স ইত্যাদি লেভেলে, ওমা তার জামাই দেশে গিয়া বিয়ে করেছে, জামাই নাকি কিছু করে না। তো এই যে আপনি আসলেন, আপনি এখানে এসেই হঠাৎ করে একটা বিরাট কম্পিউটার সায়েন্টিস্ট হয়ে যাবেন, এই কথাটা কে ভাববে? কেউ ভাববে না। তো তখন এই মেয়ে আপনাকে কেমন ভাবে দেখবে? আপনি যে একটা মানে মানুষ, আপনি যে একজন স্পাউস, আপনি এখানে আসবেন, আপনার নিজের একটা সম্মান বোধ আছে না? আপনি এখানে যে হুট করে আসলেই আপনাকে একটা কি জানি বলে কম্পিউটার সায়েন্টিস্ট, মেডিকেল ডক্টর, অমুক সমুক হয়ে যাবেন, তখন কি হবে? বহু সংসার তখন একটা ইস্যুতে আসবে। কি ইস্যু আমিও জানি, আপনিও জানেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মিজান ভাই, অত্যন্ত সুন্দর পরামর্শ আমি দিয়েছেন। আরেকটু এবং বলি, আমি জানি এই প্রোগ্রাম নিউ ইয়র্কের অনেকে দেখে, বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশেও কিন্তু দেখে। লেট মি বি দ্য ব্যাড গাই, এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে এরকম বহু মানে সংসার আছে যারা শরমে বলতে পারে না, তুমি একটা কাজ করো, একটা কাজ করো, একটু পড়ো, তাদের বাপেও বলতে পারে না, শ্বশুরও বলতে পারে না। মানে আমি লেট মি বি দ্য ব্যাড গাই, আই এম টেলিং ইউ দেম, যারা বাংলাদেশ থেকে শুনতেছেন, আপনাদের যেন এটা একটা কাইন্ডলি অনুরোধ করছি, আপনার ভবিষ্যৎ ফ্যামিলির স্বার্থে আপনি শক্তভাবে হাল ধরেন, তাইলে ক্ষতি হবে না, এই হয়তো একটু ভালোই হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় যে অন্য একদিন আমরা জাস্ট যে প্রিপারেশন, কী ধরনের প্রিপারেশন দরকার টু গেট এ আপনার ইমিগ্রেন্ট ভিসা, মানে ওই যে ফ্যামিলি ইমিগ্রেন্ট ভিসা, প্রিপারেশনটা কেমন আপনার প্রয়োজনীয় বিষয়ে অন্য একদিন ডিটেলস আমরা, আপনি যে সময় দেন, আমরা অবশ্যই আলোচনা করব। আমি 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 এইমাত্র কি বললাম এগুলা? না যাই হোক, এটা আরেকদিন কি বললাম? অন্য একদিন মানে আরো ডিটেলস আলোচনা আপনি করব। 101 আগে করেন, ওই যে ইউনিভার্সিটিতে কোর্স থাকে না 101, জি, যেটা আমরা 101 করব, 101 করব। জি মানে ওইটা শুরু করেন, আগে নিজে শক্ত হন, এটাই আপনার জি, কাজ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রফেসর গোলাম মাতবর, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমে জানতে চাই যে আপনি জানেন যে অনেক খবরই তো আছে, একটু আগে আমরা আলোচনা করলাম ইরাক যুদ্ধ, ইরান যুদ্ধ, প্রেসিডেন্ট ট্রাম্পের মানে সমস্যা, এসব নিয়ে অনেক আলোচনা করছি আমরা, এটা শুনছি। বাট এটা একটা ব্যতিক্রমী খবর, পলিটিক্যাল খবর, সেটা হচ্ছে 2028 আপনি জানেন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে, এবং ইলেকশনে ডেমোক্রেটিক পার্টি, ইনার দি ডেমোক্রেটিক পার্টি, দের যে আপনি জানেন যে দে হ্যাভ এ কনফ্লিক্ট, একটা হচ্ছে রাইট উইং, একটা হচ্ছে সেন্ট্রিস্ট, আর একটা হচ্ছে লেফট উইং। সো লেফট উইংয়ের যারা, এরা মনে করছে যে আপনার পার্টির যে মূলধারার যারা আছে, যারা পলিসি মেক করে, তারা যে ডেমোক্রেটিক পার্টির যে প্রাইমারি হবে, প্রাইমারির যে স্কেজুয়াল ঠিক করেছে, স্কেজুয়ালটি ঠিক করেছে তাদের স্বার্থে, অর্থাৎ লেফটিস্টরা যাতে উইন করতে না পারে, ওইটাকে সামনে রেখেই তারা স্কেজুয়াল ঠিক করেছে, এবং ওইটা নিয়েই বার্নি স্যান্ডার এবং তার গ্রুপের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে। এই বিষয়ে আপনার কি জানা আছে, এবং একটি রিপোর্টও বেরিয়েছে এই বিষয়ের উপর? ধন্যবাদ তাহের ভাই। দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আসলে তার আগে মিজানুর রহমান খুব চমৎকারভাবে আসলে কিন্তু কতগুলো কথা বলেছেন, যে বিশেষ করে যুক্তরাষ্ট্রে আসার জন্য ফ্যামিলি ট্রি ভিসা যেটা বলা হয় স্পন্সরশিপের মাধ্যমে, এটা কিন্তু আসলে চমৎকার কতগুলো কথা বলেছেন। এখানে কিন্তু ফলস কতগুলো হোপ দেওয়া হয়, যদিও বা বর্তমানে মিডিয়ার যুগে কিন্তু আমি দেখেছি, আমি যখন বাংলাদেশে যাই, বাংলাদেশে কিন্তু ইয়াং জেনারেশন, বাংলাদেশের শিক্ষিত মানুষরা কিন্তু আমেরিকা সম্পর্কে কিন্তু কম ধারণা রাখে না, যথেষ্ট ধারণা রাখে। এই কথাগুলো কিন্তু আসলে যে উনি বলছেন, যে এটা আসলে আমি মনে করি প্রত্যেকের কিন্তু এটা কিন্তু আসার আগে চিন্তা করা উচিত। আর এখান থেকে যারা যায় বিয়ে করতে, মেয়ে হোক বা ছেলে হোক, তাদের বোধ একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু অনেস্টলি বোধহয় এগুলো বলা উচিত, তাহলে এখানে এসে প্রবলেমটা হবে না। আর এখানে এসে কি করতে হবে, যেটা আপনি প্রিপারেশন বলতেছেন, 1-to-1 প্রিপারেশন, 101 যে বিশ্ববিদ্যালয় লেভেলের যেটা আমরা কোর্স পড়াই, যেটা বেসিক কিছু, এখন কিন্তু মোটামুটি সবাই জানে এখানে কি ধরনের যোগ্যতা দরকার আছে। কিন্তু আমার কাছে মনে হয় তারপরেও কতগুলো জিনিস মানুষ অতি লোভ বা অতি যে মিথ্যা আচরণ যেগুলো করা হয়, সেগুলোর ভিতরে একটা
একটা মানে ফেসাদে পড়ে যায়, একটা ফাঁদে পড়ে যায়, ট্র্যাপে পড়ে যায়। তো সে আমার মনে হয় এটা খুব সুন্দর চমৎকার কতগুলো কথা বলেছেন। আচ্ছা, আপনি যে বললেন যে 2028 ইলেকশন, আমরা জানি 2026 এর মিড টার্ম ইলেকশন নিয়ে আমরা এখন বেশি কনসার্ন। তো জি। আসলে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা কিন্তু 2 বছর আগের থেকেই কিন্তু আপনার বিশেষ করে এটা নিয়ে কিন্তু পরিকল্পনা শুরু হয়, স্ট্র্যাটেজিগুলো শুরু হয় বোথ পার্টিতে। তারা পার্টি প্ল্যাটফর্মও ঠিক করেন। তো জুলাই 24 তারিখ বোধহয় ডিএনসি রুলস অ্যান্ড বাইলস কমিটি, যেটা আপনি বললেন আর কি, ভোটের অন দ্য ফলোইং, যে প্রাইমারি যেগুলো হবে আর কি, প্রথমে বললো সাউথ ক্যারোলাইনা জানুয়ারি 22 তারিখ 2028 সাল, আহ, নেভাডাতে বলছে ফেব্রুয়ারি 1 তারিখ 2028 সাল, নিউ হ্যাম্পশায়ার হবে ফেব্রুয়ারি 8, 2028, নিউ মেক্সিকো ফেব্রুয়ারি 15, 2028, মিশিগান বলতেছে ফেব্রুয়ারি 22, 2028, ভার্জিনিয়া ফেব্রুয়ারি 29, 2028। তো আসলে অতীতের যেটা দেখা যায় আর কি, বিশেষ করে আপনি যে বলেছেন যথার্থভাবে যে প্রতিটি পার্টিতে, রিপাবলিকান বলেন ডেমোক্রেটিক বলেন, এখানে কিন্তু কনজারভেটিভ থাকে, আবার একটু মডারেট কনজারভেটিভ থাকে, আবার কিন্তু বেস্ট লিবারেল থাকে। তো ডেমোক্রেটিক পার্টি যদি লিবারেল পার্টি আমরা বলি, সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে কিছু কনজারভেটিভ আছে, আবার কিছু মডারেট আছে, আবার কিছু কিন্তু বেশ টু লেফটিস্ট যেটা বলা হয় আর কি। তো এখানে ব্যাপারটা হচ্ছে অতীতে জন বার্নি স্যান্ডার্স কিন্তু একজন খুব পপুলার ক্যান্ডিডেট ছিল, যদিও বা সেই সময়ই কিন্তু আসলে ওনার প্রাইমারিটা না জিতার কারণটা ছিল হচ্ছে আমেরিকাতে কিন্তু আমরা অনেকেই চেয়েছিলাম যেটা সিম্বলিক একটা পরিবর্তন আসুক। সেই পরিবর্তনটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে একজন মহিলা ক্যান্ডিডেট, এন্ড শি ওয়াজ রিয়েলি কোয়ালিফাইড। হিলারি ক্লিন্টন তো আলটিমেটলি নমিনেশন পায়, কিন্তু এখন কিন্তু মানুষ ভাবতেছে আসলে বোধহয় বার্নি স্যান্ডার ওয়াজ দ্য বেস্ট ক্যান্ডিডেট এট দ্যাট টাইম। সো হোয়াট এভার ইট ইস, এটা তো হ্যাপেন। তো এখন যেটা হচ্ছে যে আপনার ধরেন সাউথ ক্যারোলাইনা আমরা জানি কনটেক্সটটা আপনাকে দেখতে হবে। এখানে আপনার প্রশ্নটা আসতেছে কনটেক্সটটা। নেভাডাতে এক ধরনের, নিউ হ্যাম্পশায়ার এক ধরনের, মিশিগান এক ধরনের, নিউ মেক্সিকোতে এক ধরনের, ভার্জিনিয়াতে এক ধরনের। তো বেশ করে ভার্জিনিয়া, সাউথ ক্যারোলাইনা এগুলো তো আমরা জানি একটু স্বাভাবিকভাবে কনজারভেটিভ আইডিওলজির মানুষ আছে আর কি। তো স্বাভাবিকভাবে এইখানে যে ডিটারমিনেশনটা হয় সেটা বিশেষ করে দেখা যায় যে যারা লেফট উইং এ থাকে তাদের বিরুদ্ধে যায় আর কি। বাট আমি মনে করি একজন ক্যান্ডিডেট, আমি আজকে দেখলাম যে দেখি হু আর দ্য পিপল, যদিও বা এখানে মিডিয়া কতগুলো নাম ভুল করছে আর কি। বিশেষ করে আমি ডেমোক্রেটিক পার্টিতে দেখলাম 35 জনের নাম লিস্ট করছে। অনলাইন গেলে আপনি দেখবেন আর কি যে পটেনশিয়াল ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, রিপাবলিকানে বোধহয় 27 জন না 30 জন দেখলাম নাম ইয়ে করছে আর কি। তো এখন তারা যেটা চাচ্ছে আর কি, যে এখন এখানে কিন্তু ওই যে বললাম যে আপনি 3 ধরনের বললেন, কনজারভেটিভ, মডারেট বা লিবারেল। স্বাভাবিকভাবে এদের কিন্তু এক এক জায়গায় কিন্তু এক একজনের এক একটা সিচুয়েশন দাঁড়াবে। তো যার ফলে এখানে এইটা বেশ করে লেফট উইং যারা যারা আছেন তারা বলতেছেন সাউথ ক্যারোলাইনা কেন। তো এটা আমি যেটা মনে করি আর কি, ইফ ইউ আর এ গুড ক্যান্ডিডেট, ঠিক আছে সাউথ ক্যারোলাইনায় আপনি ইউ ডি নট ডু ওয়েল, বাট নিভাডা আছে, নিউ হ্যাম্পশায়ার আছে, নিউ মেক্সিকো আছে, মিশিগান আছে, ভার্জিনিয়া আছে। সো আসলে তো একটা না একটা তো আগে করতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ে। আমি কিন্তু এটাকে খুব একটা বেশি কারণ পার্টি যখন একটা কিন্তু স্ট্র্যাটেজি নেই, সেখানে কিন্তু দে লুক এট লাইক দ্য প্রস এন্ড কনস, যেগুলো ভালো মন্দ দেখে কিন্তু তারা চিন্তা ভাবনা করে নিয়েছে। তো এইটা নিয়ে আসলে কথা বলছে আর কি, যে স্টার্টিং উইথ দ্য সাউথ ক্যারোলাইনা ইজ এ প্রবলেম ফর দ্য পিপল দোজ হু আর লেফটিস্ট অর লেফট উইং আর কি, মোর লিবারেল আর কি। সো দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি এট দিস পয়েন্ট। এবং আমি তো বললাম যে ডেটগুলো অলরেডি কিন্তু বলে দিয়েছেন ওরা আর কি। আশা করি হ্যাঁ, এইগুলো কি ইস্যুগুলোকে যদি আপনার বড় না মানে বিতর্কিত না করে, যদি তারা বরং পার্টি প্ল্যাটফর্ম নিয়ে হোয়াট আর দ্য থিংস দে আর গোয়িং টু অ্যাকচুয়ালি প্লেস ফর দ্য 2028 ইলেকশন, হু আর দ্য ক্যান্ডিডেটস, এগুলো যদি ফোকাস করে ডেমোক্রেটিক পার্টির জন্য বা যে কোনো পার্টির জন্য হোক, আমার মনে হয় পিপল ওয়ান্ট টু সি দ্যাট। এখন আপনারা দেখেন যে একটু আগে আপনি বলছিলেন, নাজমুল ভাই বলতেছিল দেশের যে অবস্থা এখন ইরান যুদ্ধের জন্য, যে এবং যে ইনফ্লেশন বা কস্ট অফ প্রাইস, দ্য কস্ট অফ দ্য প্রাইস হাইকিং যেটা বলি আমরা আর কি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সব কিছুর কিন্তু মানুষ একটা কিন্তু ত্রাহি অবস্থায় আছে। বিশেষ করে মিডল ক্লাস কিন্তু সাফারিং দ্য মোস্ট অ্যাকচুয়ালি। তো এখন সেইগুলোই এজেন্ডাগুলো করা বোধহয় বেটার আমার কাছে মনে হয়, যে সাউথ ক্যারোলাইনা আগে হলে কি হবে এইগুলো না করে আর কি। আই রেসপেক্ট দ্য ওপিনিয়ন and the decision and the strategies of the party বললাম যেখানে, হ্যাঁ অনেকে বলছে যে এখানে জিম ক্লেবার্ন বা যারা কতগুলো আছেন যে টলওয়ার্ড, তারা দে আর ডোমিনেটিং দ্য পার্টি মোর, someone will dominate all the time. That's what I'm saying, that the candidate need to stand with the party platform, with the agenda. মানুষ যেগুলো নিজে মনে করেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি বা ইকোনমি কোন দিকে যাবে, এডুকেশন, হেলথ কেয়ার,
So those are the thing I think we should matter more than actually just thinking about, why is it happening here, is going to actually demerit some candidates, is going to merit some candidate also. So আপনি সব একেবারে কোনো একটা ডিসিশন দিয়ে কিন্তু সবাইকে কিন্তু আপনি খুশি করতে পারবেন না। দেয়ার আর, অ্যাজ ইউ সেড, দ্যাট পিপল ইন ডিফারেন্ট স্ট্রাটা, ডিফারেন্ট ক্যাটাগরিজ, যারা মোর লিবারাল আছে বা যারা মডারেট আছে, যারা মোর কনজারভেটিভ আছে। সো দ্যাটস হোয়াট ইজ দ্য সিচুয়েশন এট দিস পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বিষয়টি আপনি যেটা বললেন যে ইটস এ গাইডলাইন, যে সামনে যে ইলেকশন আসছে, ইলেকশন আসার আগে আপনি ক্যান্ডিডেট চুজ করবেন, যে এই ক্যান্ডিডেট চুজ করার ক্ষেত্রে আপনি কী ধরনের ডিরেকশন আপনার থাকা উচিত, কী আপনি সামনে বিবেচনায় নিয়ে ক্যান্ডিডেটকে চুজ করবেন, এটা আমাদের কমিউনিটিকে আরও আমরা আমাদের মনে হয় আরও বেশি একটু ইনফরমেশন দিলে ভালো, দেন তারা বুঝতে সুবিধা হবে। কারণ আপনি জানেন এটা কিন্তু লিমিটেশন না, এটা হচ্ছে যে কোনো দেশ থেকে যখন নতুন কোনো ইমিগ্রেন্ট কমিউনিটি আস্তে আস্তে বিল্ড আপ হয়, তখন তাদের কাছে অনেক জিনিস স্পষ্ট থাকে না। সো যারা এই জিনিসগুলো একটু ভালো বুঝেন, তারা যদি এই জিনিসগুলো স্পষ্ট করে দেন, তাহলে সবাই সহজেই তাদের সিদ্ধান্ত নিতে এটা আমি একটু আপনাকে আমি ইন্টারাপ্ট করবো আর কি, তাহের ভাই। আমি মনে করি আর কি, বিশেষ করে টাইম টেলিভিশন, বা আমি আরেকটা টিভিতে সবসময় রেগুলার পার্টিসিপেট করছি আজকে 7-8 বছর যাবত, যেটা হচ্ছে আপনার TVN 24। আপনারা ইউ আর রিয়েলি প্লেয়িং এ ওয়ান্ডারফুল রোল। এই যে বেশ করে যে কমিউনিটি, অনেক সময় কিন্তু অনেকে ব্যস্ততার জন্য দেখতে পান, কিন্তু এই যে আর যতই বলেন না কেন, ল্যাঙ্গুয়েজ ইজ এ কি। আপনি আমার ল্যাঙ্গুয়েজে যখন বাংলায় বলবেন, তখন জিনিসটা কিন্তু স্বাভাবিকভাবে আমার 5 মিনিটে যেটা আমি রপ্ত করতে পারবো, সেটা হয়তো 10 মিনিট লাগবে। আমরা জানি ইংরেজি আমাদের সবাই জানার কথা, বাট স্টিল ইউ আর ডুইং অ্যামেজিং, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস এবং হেল্পিং পিপল টু মেক দেয়ার ইনফর্ম ডিসিশন, অ্যান্ড দ্যাটস ম্যাটার। So my hats off to you. I really congratulate and thank you for doing such a wonderful পাবলিক সার্ভিস। আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন, বিশেষ করে আপনার টাইম টিভি, তো আমি যতটুকু দেখছি আর কি ইজ ভেরি পপুলার। একটু আগে তো মিজান সাহেবও বললেন যে এটা শুধু এখানে না, এটা বাংলাদেশেও দেখেন। সো দিস ইজ এ ওয়ান্ডারফুল সার্ভিস দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি রান্ডারিং ফর আওয়ার কমিউনিটি। থ্যাংক ইউ প্রফেসর গুলাম আকবর, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আশা করি আরও আপনার সাথে অনেক বিষয় নিয়ে আমরা ইন ফিউচার 2-1 দিন পরে আবার কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।